আচ্ছা, মুসলিম বিশ্বের রাজনৈতিক ভবিষ্যৎটা ঠিক কোন দিকে যাচ্ছে? এই জটিল প্রশ্নের উত্তর খুঁজতে একটা প্রভাবশালী থিঙ্ক ট্যাঙ্ক একটা কৌশলগত নকশা তৈরি করেছিল। এটা শুধু একটা বিশ্লেষণ ছিল না, বরং ছিল নীতি নির্ধারকদের জন্য একটা রোডম্যাপ। চলুন আমরা আজ সেই ফ্রেমওয়ার্কটাকেই একটু ভেঙে দেখি। তো এই পুরো ব্যাপারটার মূলে কিন্তু একটা খুবই স্ট্র্যাটেজিক প্রশ্ন। পশ্চিমারা যদি মুসলিম বিশ্বে গণতন্ত্রকে সাপোর্ট করতে চায়, তাহলে তাদের সম্ভাব্য সহযোগী বা পার্টনার কারা হতে পারে? র্যান্ড কর্পোরেশনের একটা পলিসি ডকুমেন্ট কিন্তু ঠিক এই প্রশ্নটারই উত্তর খুঁজে বের করার চেষ্টা করেছিল। আজকে আমরা যা কিছু নিয়ে কথা বলবো তার সবটাই কিন্তু এই রিপোর্টের উপর ভিত্তি করে। এখানে কি করা হয়েছে? মুসলিম বিশ্বের চিন্তাভাবনাকে কয়েকটা ভাগে ভাগ করে ফেলা হয়েছে, আর খুব স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে কারা হতে পারে সম্ভাব্য বন্ধু আর কারা প্রতিপক্ষ। তো রিপোর্টটা মুসলিম বিশ্বের বিশাল আর বৈচিত্র্যময় চিন্তাধারাকে মূলত 4টা গ্রুপে ভাগ করেছে। উদ্দেশ্যটা ছিল একদম পরিষ্কার, সম্ভাব্য মিত্র এবং প্রতিপক্ষকে আলাদা করে চেনা, যাতে একটা কার্যকরী কৌশল বানানো যায়। এই যে 4টা ভাগ, এগুলোই রিপোর্টের মূল ভিত্তি: ধর্মনিরপেক্ষতাবাদী, আধুনিকতাবাদী, ঐতিহ্যবাদী আর মৌলবাদী। চলুন এবার এক এক করে দেখি রিপোর্ট এদেরকে ঠিক কিভাবে দেখছে। আচ্ছা, প্রথমে আসা যাক সেই দুটো গ্রুপের কথায়, যাদেরকে এই রিপোর্ট পশ্চিমের জন্য সবচেয়ে সম্ভাবনাময় পার্টনার হিসেবে দেখেছে। এরা হল ধর্মনিরপেক্ষতাবাদী আর আধুনিকতাবাদী। এই স্লাইডটা কিন্তু দুটো গ্রুপের পার্থক্যটা খুব পরিষ্কার করে দিচ্ছে। যেমন ধরুন, একদিকে ধর্মনিরপেক্ষতাবাদীরা, যারা ধর্ম আর রাষ্ট্রকে পুরোপুরি আলাদা করতে চায়, অনেকটা পশ্চিমা মডেলের মতো। অন্যদিকে আধুনিকতাবাদীরা, যারা ইসলামের ভেতর থেকেই সংস্কারের কথা বলে। রিপোর্ট বলছে পথ আলাদা হলেও আসল পোটেনশিয়ালটা কিন্তু এদের মধ্যেই। তবে ধর্মনিরপেক্ষতাবাদী বলতে রিপোর্টটা ঠিক কি বোঝাচ্ছে? সহজ কথায়, এরা তারাই যারা মনে করেন ধর্ম একটা ব্যক্তিগত ব্যাপার এবং রাষ্ট্র বা পাবলিক লাইফের কোনো ভূমিকা থাকা উচিত না। এখানে কিন্তু একটা মজার ব্যাপার আছে। ধর্মনিরপেক্ষতাবাদীরা পশ্চিমা রাজনৈতিক কাঠামোর কাছাকাছি হলেও তারা কিন্তু সবসময় যে আমেরিকার পক্ষে তা নাও হতে পারে। তারা বেশ জাতীয়তাবাদী, এমনকি কখনো কখনো আমেরিকান বিরোধীও হতে পারে। কিন্তু রিপোর্টের চোখে তাদের আসল দুর্বলতাটা হল সাধারণ মানুষের সাথে তাদের যোগাযোগটা কম, যেটা তাদের প্রভাবকে অনেকটাই সীমিত করে দেয়। আচ্ছা, ধর্মনিরপেক্ষতাবাদীদের পর এবার আসি আধুনিকতাবাদীদের কথায়। রিপোর্ট অনুযায়ী এরা হলেন সেই রিফর্মার বা সংস্কারক, যারা বিশ্বাস আর আধুনিকতার মধ্যে একটা ব্রিজ তৈরি করতে চান। তারা বলছেন ইসলাম আর গণতন্ত্র একসাথে চলতেই পারে, শুধু ধর্মীয় টেক্সটগুলোর একটা নতুন ব্যাখ্যা দরকার। আর এটাই সম্ভবত রিপোর্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট। এখানে একদম পরিষ্কার করে বলা হচ্ছে যে আধুনিকতাবাদীরাই হল পশ্চিমের জন্য বেস্ট পার্টনার। কারণটা কি? কারণ তারা সিস্টেমের ভেতর থেকে পরিবর্তনটা আনতে চায়, যেটা সাধারণ মানুষের কাছে অনেক বেশি গ্রহণযোগ্য। আচ্ছা, পরের গ্রুপটা হলো ঐতিহ্যবাদী। এদের ব্যাপারটা কিন্তু বেশ জটিল। রিপোর্ট বলছে এরা ঠিক মিত্রও না, আবার পুরোপুরি শত্রুও না, বরং মুসলিম সমাজের একটা বিশাল আর প্রভাবশালী অংশ। তাহলে ঐতিহ্যবাদী কারা? এরা হলেন সেই রক্ষণশীল মানুষ যারা ইসলামের যে ঐতিহাসিক ব্যাখ্যাগুলো চলে আসছে সেগুলোকে শক্ত করে ধরে রাখতে চান। যে কোনো নতুন কিছু বা পশ্চিমা প্রভাব, এসবকে তারা সন্দেহের চোখে দেখেন। ব্যাপারটা হলো, অনেক দেশেই কিন্তু এরাই সংখ্যাগরিষ্ঠ। এরা যে হিংস্র বা গণতন্ত্র বিরোধী তা নয়, কিন্তু পরিবর্তনও চায় না। এজন্যই রিপোর্ট বলছে এদের সাথে সরাসরি পার্টনারশিপ করাটা কঠিন, বরং কৌশলটা হওয়া উচিত আধুনিকতাবাদীদের সাপোর্ট দিয়ে তাদের মাধ্যমে ঐতিহ্যবাদীদের প্রভাবিত করা। এবং সবশেষে চতুর্থ গ্রুপ, রিপোর্ট এদেরকে পশ্চিমা স্বার্থ আর গণতান্ত্রিক মূল্যবোধের প্রধান প্রতিপক্ষ বা অ্যান্টাগনিস্ট হিসেবে পরিষ্কারভাবে চিহ্নিত করেছে। রিপোর্টের মতে মৌলবাদীরা আধুনিকতাকে শুধু অপছন্দ করে না, তারা এটাকে পুরোপুরি রিজেক্ট করে। তাদের একমাত্র লক্ষ্য হল ইসলামিক আইনের একটা চরম কঠোর ভার্সনকে রাষ্ট্রের ভিত্তি হিসেবে প্রতিষ্ঠা করা। এই কথাটা তাদের মানসিকতা বোঝার জন্য খুব জরুরি। র্যান্ডের বিশ্লেষণ বলছে মৌলবাদীরা পশ্চিমের সাথে সম্পর্কটাকে একটা অনিবার্য সংঘাত হিসেবেই দেখে, মানে এখানে কোনো আপোষের সুযোগই নেই। তাদের অবস্থানগুলো একদম কাট অ্যান্ড ড্রাই। গণতন্ত্রকে তারা ইসলামের সাথে বেমানান মনে করে, পশ্চিমা সংস্কৃতির উপর তারা ভীষণভাবে বিরক্ত, আর যে কোনো পশ্চিমা পলিসিকে তারা শত্রুতা হিসেবে দেখে। সোজা কথায়, এই ফ্রেমওয়ার্কে এরাই হল প্রধান আদর্শিক প্রতিপক্ষ। তো এই হলো 4টা গ্রুপ। চলুন এবার সবগুলোকে একসাথে মিলিয়ে দেখি রিপোর্টের ফাইনাল স্ট্র্যাটেজিক সাজেশনটা কি। এই টেবিলটা পুরো বিষয়টাকে এক নজরে বোঝার জন্য দারুণ।
দেখুন, ধর্মনিরপেক্ষতাবাদীদের জন্য বলা হচ্ছে সতর্কতার সাথে সমর্থন, আধুনিকতাবাদীদের জন্য সক্রিয়ভাবে সমর্থন ও ক্ষমতায়ন, কারণ এরাই হল বেস্ট অপশন। ঐতিহ্যবাদীদের পার্টনার না বানিয়ে প্রভাবিত করার কথা বলা হচ্ছে, আর মৌলবাদীদের জন্য একটাই সুপারিশ, বিরোধিতা ও দমন। এটাই রিপোর্টের পুরো কৌশলগত রোডম্যাপ। তাহলে আসল কথাটা কি? আসল কথাটা হলো, এই ফ্রেমওয়ার্কটা কিন্তু কোনো একাডেমিক স্টাডি না, এটা একটা পলিসি টুল, একটা কৌশলগত চশমা। এর একটাই উদ্দেশ্য, মুসলিম বিশ্বের জটিল চিন্তাভাবনার ম্যাপটাকে সহজ করে নীতি নির্ধারকদের সামনে তুলে ধরা, যাতে তারা অ্যাকশন নিতে পারে। আর এখানেই একটা বড় প্রশ্ন চলে আসে, যেটা দিয়ে আজকের আলোচনা শেষ করা যাক। এই ধরনের ক্যাটাগরি কি আসলেই পলিসি মেকিংয়ের জন্য কাজের, নাকি এটা একটা ওভারসিম্পলিফিকেশন বা অতি সরলীকরণ, যা হয়তো উপকারের চেয়ে অপকারই বেশি করে? উত্তরটা হয়তো সহজ নয়।